আমাদের লেখা পাঠাতে যোগাযোগ করুন bandords.thefriendsband@gmail.com অথবা ডিএম করুন ব্যান্ডর্স অডিওজের ফেসবুক পেজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য বায়ো। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ গল্পকথায় থাকছে আমাদের পুরনো কিছু গল্প। শুরু করছি এপার ওপার গল্পচার। শুনবেন সেই মেয়েটা। গল্প শুরু হয় 2020 সালের জানুয়ারি মাসে, যখন বিক্রম একটি কোম্পানিতে কাজ করতে শুরু করে। কোম্পানিটি ছিল মূলত মিস্টার তীর্থঙ্কর বোসের। 24 বছর বয়সী বিক্রম তখন ওই কোম্পানিতে প্রায় তার সমবয়সী একটি মেয়ের আন্ডারে কাজ করত। সেই মেয়েটির সঙ্গে তার বেশ ভালোই ভাব ছিল, তবে মেয়েটি সিনিয়র পোস্টে থাকায় কখনো তাকে নাম ধরে ডাকার সাহস হয়নি তার। দু একবার বসের মুখে শুনলেও মেয়েটির নাম মনে রাখা নিয়ে সে কখনো খুব একটা আগ্রহ দেখায়নি। তবে মুখে প্রকাশ না করলেও মেয়েটি মনে মনে বিক্রমের প্রতি খানিক দুর্বল ছিল, তাই বেশিরভাগ প্রজেক্ট বা মিটিংয়েই বিক্রমকে সাথে করে নিয়ে যেত সে। প্রায়শই মিটিং অ্যাটেন্ড করতে তারা যেত চিনার পার্কের কাছে একটা কফি শপে। ওই কফি শপে গিয়ে প্রতিদিনই তারা একটা ফিক্সড টেবিলে বসতো, যেটা ছিল 4 জনের টেবিল। এভাবে বেশ ভালোই চলছিল সব। তারপর হঠাৎই জানুয়ারি মাসের শেষের দিকে কোভিড-19 প্রকোপ বাড়তে থাকে। তখন বিক্রম ওই কোম্পানির চাকরিটি ছেড়ে দেয়। মাঝে কেটে যায় দীর্ঘ কয়েকটি বছর। মাঝে মেয়েটির সাথে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি তার আর কোনো খবরও নেই। এরপর আগের কথা ভুলে 2024-এ বিক্রম নতুন একটি কোম্পানিতে কাজ করা শুরু করে। নাইট ডিউটি থাকায় প্রতিদিনই সে রাত 10টায় বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ভোর 5টার পর বাড়ি ফেরে। এরকমই একদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার জন্য প্রায় রাত 2টোর সময় সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। তবে প্রতিদিনের একঘেয়ে বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে বিক্রম চিনার পার্কের দিকে ঘুরে গিয়ে বাড়ি ফিরবে বলে রওনা দেয়। তবে চিনার পার্ক দিয়ে যাওয়ার সময় তার চোখে পড়ল সেই পুরনো কফি শপটি, যেটি তখনও খোলা ছিল। সে ভাবলো ওখানে যাবে। যেমন কথা তেমন কাজ, বাইকটি রাস্তার ধারে দাঁড় করিয়ে কফি শপে ঢুকে পড়ল বিক্রম। গিয়ে বসলো তাদের সেই পুরনো টেবিলে। অর্ডার করলো তার পছন্দের কফিটি। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ তার টেবিলের উল্টো দিকে এসে বসলো একটি মাঝবয়সী মেয়ে। অবাক হয়ে গেল বিক্রম, খানিকটা বিরক্তও হলো বটে। সে মেয়েটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমি তো এখানে বসে আছি, আপনি কি অন্য কোনো টেবিলে বসতে চান? মেয়েটি যেন এক প্রকার না শোনারই ভান করে পাল্টা প্রশ্ন করলো বিক্রমকে। আচ্ছা, আপনার নাম কি বিক্রম? হ্যাঁ। আপনি কি মিস্টার বোসের কোম্পানিতে কাজ করতেন? হ্যাঁ। আমাকে ভুলে গেলি? আমার আন্ডারে ইন্টার্ন ছিলিস আর আমাকে ভুলে গেলি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। উত্তর শুনে বোঝা গেল বিক্রম চিনতে পেরেছে তাকে। এত বছর পুরনো তার সেই গোপন প্রেমিকাকে হয়তো তার মনে পড়েছে এতক্ষণে। কেমন যেন আগের দিনগুলো মনে পড়ে যাচ্ছিল বিক্রমের। বেশ কিছুক্ষণ এভাবেই কথোপকথন চলতে থাকে দুজনের। ঘড়ির কাঁটাও ঘুরতে ঘুরতে কখন 3:30 পেরিয়ে 4টে বাজতে যায় বোঝাই যায়নি। খাওয়া দাওয়া শেষে বিক্রম কফি শপের বিল মেটাতে ব্যস্ত থাকলে নিস্তব্ধতা ভেঙে মেয়েটি বিক্রমকে বলে ওঠে, আচ্ছা, একটা ফেভার চাইবো? আরে হ্যাঁ, বলো না। আমাকে একটু বাড়ি ছেড়ে দিতে পারবি? এই কথা শুনে বিক্রম ভাবে, এত রাতে তো গাড়ি পাওয়াই যাবে না, আবার ক্যাব বুক করাও নিরাপদ নয়। এর থেকে ভালো সেই তাকে বাড়ি ছেড়ে দিক। বলল, ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কোথায় ছাড়তে হবে বলো? ওই লেক টাউনের আগে একটা ব্রিজ পড়ে না, ওই হনুমান মন্দির ব্রিজটার কথা বলছো? সে কথা শেষ করতে না করতে মেয়েটির মুখ দেখে মনে হলো সে যেন ভীষণ খারাপ কিছু বলে ফেলেছিল, যা মেয়েটির ঠিক পছন্দ হয়নি। মুখে এক রাশ বিরক্তি নিয়ে মেয়েটি বলল, হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওখানে নামিয়ে দিলেই হবে।
ঠিক আছে, তুমি বসো, আমি ছেড়ে দিচ্ছি তোমায়। এইসব নিয়ে ভাবতে ভাবতে বিক্রম বাইক চালাতে থাকলেও একটা প্রশ্ন না করে সে থাকতে পারলো না। আচ্ছা, বাড়ির খবর কেমন? আর তুমি এতদিন কোথায় ছিলে? নাম্বার ছিল, কল করলে অ্যানঅ্যাভেলেবল বলে, তারপর হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছি। আসলে কি বলতো, মাঝখানে অনেক কিছু বদলে গেছে, আর আমিও এখন মা বাবার সাথে আর থাকি না। কোভিড আসার পর থেকে আমি ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছি, আর ওইসব হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকেও, ইভেন সব সোশ্যাল মিডিয়া থেকেও আমি ডিটাচড। বাবা, যে মেয়ের স্ন্যাপচ্যাট ছাড়া চলতো না, সে সবকিছুর থেকে ডিটাচড, মানা যায়। কথাটা গ্রাহ্য না করে মেয়েটি চুপ করে থাকে, যেন শুনতেই পায়নি। আচ্ছা, কাকু কাকিমা খোঁজ নেয়নি? আগের মতোই মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, খবর পাই রোজই কাঁদে আমার জন্য, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তারপর আর কোনো প্রশ্ন করেনি বিক্রম। প্রায় 15 মিনিট পর একটা সিগন্যালে দাঁড়িয়ে বিক্রম বলে, এই মোড়টা ঘুরে হনুমান মন্দির ব্রিজ, বলো কোথায় নামবে। মেয়েটি আবারও উত্তর দিল না, কিন্তু সিগন্যাল ক্রস করেই একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেল বিক্রমের সাথে। সিগন্যাল ক্রস করে 300 মিটার পর হনুমান মন্দির ব্রিজ, তবে তার আগে সিগন্যাল পেরিয়েই বাঁ দিকে একটা শীতলা মন্দির পড়ে। বিক্রম বাইক চালাতে চালাতে এক হাত ছেড়ে নমস্কার করতে যাবে, এমন সময় হঠাৎ বাইক থেকে একজন কেউ নেমে গেলে বাইকটি ঠিক যেমন একদিকে হেলে গিয়ে হালকা হয়ে যায়, তেমন কিছু একটা অনুভব করতে পেরে সাথে সাথে বিক্রম ব্রেক কষে বাইক দাঁড় করিয়ে দেয়। এই কর্মকাণ্ডের পর মেয়েটি ঠিক আছে কিনা দেখতে যাবে বলে পিছন ঘুরতেই যা ঘটল তা দেখে বিক্রমের শির দ্বারা বরাবর বয়ে গেল একটি হিমশীতল স্রোত। এতক্ষণ ধরে তার সাথে চিনার পার্ক থেকে আসা সঙ্গী হঠাৎ যেন কর্পূরের মতো উবে গেছে। এই তো এখনই মেয়েটির সাথে কথা বলছিল, হঠাৎ কোথায় চলে গেল সে? ব্যাপারটা বেগতিক দেখে সে বাইক স্টার্ট করে সজোরে বাইক চালিয়ে বাড়ি এসে লকডাউনের জন্য খোলা ওয়ার্ক ফ্রম হোম গ্রুপটি থেকে মেয়েটির নাম্বার বার করার জন্য গ্রুপটি খুলতে যায়। গ্রুপটি আর্কাইভ থাকার কারণে তাতে এখনো পড়ে আছে 1255টি মেসেজ, সেগুলো আনরিড। গ্রুপ ওপেন করে মেয়েটির নাম্বার খুঁজতে যাবে, এমন সময় একটা মেসেজে চোখ আটকে যায় তার। তাতে লেখা RIP। আমাদের সকলের প্রিয় সুরঞ্জিতা বসাক ম্যাডামের করোনা আক্রান্ত হওয়ার জন্য তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। নিচে আবার মেয়েটির ছবিও দেওয়া। মেসেজটি পড়ার পর বিক্রমের পায়ের তলা থেকে মাটিটি সরে যেতে থাকে। এটা আর বলার অপেক্ষা রইল না যে ছবির মেয়েটিকে অবিকল আজকের দেখা মেয়েটির মতো দেখতে। হঠাৎ বিক্রমের মাথায় স্ট্রাইক করে মেয়েটির কথা। আর আমি এখন আমার সাথে আর থাকি না, ওই লেকটা আমার কাছে একটা ব্রিজ পড়ে না। বিক্রম ভাবে নামের মধ্যে হনুমান মন্দির আছে বলেই হয়তো সে ব্রিজের নামটা নেয়নি। হনুমান মন্দির ব্রিজের আগের সিগন্যালটি থেকে চিনার পার্ক পর্যন্ত কোনো দেবদেবীর মন্দির নেই, ফলে সে তত দূরই ওর সাথে এসেছিল। এবার শুনবেন রজনী। বছর 27 স্বাবলম্বী সুপ্রিয়া আজ বাড়িতে একা। সুপ্রিয়ার রুমমেট অদিতি গিয়েছে অফিস ট্যুরে। সুপ্রিয়া আজ অফিসের মিটিং ট্রেনিং শেষ করে বাড়ি ফিরল যখন, তখন প্রায় রাত 9:30। ঘরে ঢুকে ক্লান্ত শরীরটা নিয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। এই কদিন অফিসে ভীষণ চাপ, দিনে 4-5টা ক্লায়েন্ট মিটিং, তার উপর বসের মেজাজ, অভিযোগ তো আছে। সব মিলিয়ে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে রয়েছে সে। কোনো রকমে রাতের ডিনারটা শেষ করলো। এর আগে সে কখনো একা রাত কাটায়নি এই ঘরে। এইসব ভাবতে ভাবতেই ঘুম ঘুম পাচ্ছে, এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দ এলো। সুপ্রিয়া ভাবলো বাড়িওয়ালা এলো নাকি, কোনো দরকারে। গত মাসের ভাড়া তো দেওয়া হয়ে গেছে, আর এত রাতে কেই বা আসবে? অদিতির তো কাল রাতে ফেরার কথা, আজ তো সে খাবারও অর্ডার করেনি। তাহলে কি? মনের মধ্যে চাপা উত্তেজনা আর উদ্বেগ নিয়ে
সুপ্রিয়া দরজার দিকে এগিয়ে গেল। কে কে বাইরে? উত্তর না আসায় অজ্ঞতা দরজা খুলে কাউকেই দেখা গেল না। তবে মেঝেতে পড়েছিল একগুচ্ছ রজনীগন্ধা। তার চারপাশে সাজানো রয়েছে কুচি করা ফুল। খুব সংশয়ের সাথে সুপ্রিয়া ফুলগুলো হাতে তুলে নিয়ে ঘরে ঢুকল। মনে মনে বলল, আজ তো আমার জন্মদিন নয়, আর এ এলাকায় আমার পরিচিত কেউ নেই যে এমন সারপ্রাইজ দেবে। গৌরব তো আমার মন খারাপ থাকলে একটা করে ফুল পাঠাতো। সেও তো আমার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে বিদেশ চলে গেল। থাক, সেদিনের কথা আর মনে করতে চাই না। চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সুপ্রিয়া। সংকোচ বোধ করলেও ফুলটা ফুলদানিতে তুলে রাখে। মুহূর্তেই ঘরটা সুগন্ধে মোমো করে ওঠে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে সুপ্রিয়া। সিগারেটটা ধরাতে যাবে এমন সময় সুপ্রিয়ার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে। মুহূর্তেই জ্ঞান হারায় সে। সকালের দিকে জ্ঞান ফেরে সুপ্রিয়া। অবচেতন শরীরটায় চেতনা পেতে সময় নেয়। সুপ্রিয়া বুঝতে পারে সে মেঝেতে পড়ে আছে। মাথায় হাত দিয়ে প্রাণপণ চেষ্টা করে মনে করার যে সে বিছানা থেকে মেঝেতে এলো কিভাবে। ঘরেতে তখনও রজনীগন্ধার তীব্র গন্ধ আছে। সুপ্রিয়া চমকে ওঠে। সেই কলিং বেল, রজনীগন্ধা। তাকিয়ে দেখে টেবিলের উপরে রাখা ফুলদানি থেকে রজনীগন্ধা উধাও। সে বলে, এ কি, ফুল নেই অথচ ফুলের গন্ধ এত জোরালো হচ্ছে কিভাবে? উফ, মাথাটা কেমন করছে আমার। এমন সময় কলিং বেল বেজে ওঠে। বাইরে থেকে বাড়ির দারোয়ান মহেশ চেঁচিয়ে বলল, ও দিদিমণি, এই যে খবরের কাগজ আর দুধের প্যাকেট রেখে দিয়ে গেলুম। তড়িঘড়ি বিধ্বস্ত শরীর নিয়ে সুপ্রিয়া দরজাটা খুলল। বলল, মহেশদা, কাল 10টার পর কেউ এসেছিল গো? না তো দিদিমণি, 10টার পর তো গেট বন্ধ করে দিই। আর হ্যাঁ, আজ আমাদের খিটখিটে বাড়িওয়ালা সকালবেলা জানো তো বেরিয়ে গেছে, বলল দুদিন থাকবে না। আর আজ আমার বউয়ের জন্মদিন, আমিও আজ রাতে বাড়ি চলে যাব। তোমার কিছু দরকার হলে আগে ভাগে বলো আমায়। ও ঠিক আছে ঠিক আছে, তুমি এসো। মনের ভুল বা অধিক স্ট্রেস থেকে হয়তো সুপ্রিয়া বেশি ভাবছে। ব্যাপারটা এড়িয়ে গেল সে। এরপর সুপ্রিয়া টিফিন করে রেডি হয়ে অফিস বের হলো। বাড়ি ফিরতে রাত হলো। এসে দেখলো দারোয়ান সদর দরজা বন্ধ করে তালা দিয়ে গেছে। সুপ্রিয়া ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দোতলার সিঁড়িতে উঠতে যাবে এমন সময়, এ কি, সিঁড়িতে এত ফুল কোথা থেকে আসছে এইসব? উঠে গিয়ে রুমের দরজার সামনে সে দেখে গোলাপ ফুল। সুপ্রিয়ার এবার সত্যি সত্যিই ভয় পাচ্ছে। বলল, কে করছে এইসব? কেন এবার করছে? কাল রজনীগন্ধা, আজ গোলাপ, সারা ঘরময় ফুল ফুল আর ফুল। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। গোলাপটা হাতে নিতেই সুপ্রিয়ার মনে হতে থাকে গোলাপের কাঁটাগুলো যেন তার হাতের আঙুলগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। বড্ড বড্ড কষ্ট হচ্ছে তার। সুপ্রিয়া চিৎকার করছে, কিন্তু সেই শব্দ তার নিজের কানেও আসছে না। দুই হাত তার রক্তে ভেসে যাচ্ছে, কিছুতেই ছাড়াতে পারছে না সে। হঠাৎ চিৎকার থামিয়ে দেখলো, কই কিছু নেই, রক্ত নেই, হাতের গোলাপটাও কেমন যেন ঝিমিয়ে গেছে।
হাঁফাতে হাঁফাতে অতি কষ্টে দরজা খুলে ঘরে ঢোকে সুপ্রিয়া। ক্রমশ ক্রমশ অস্থির হয়ে ওঠে সে, ভয়ে ঘেমে গেছে সে। এইসব সত্যি না ভ্রম? সুপ্রিয়া হয়তো বেশি ভাবছে, তার হয়তো পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন, তাই সে ভুলভাল দেখছে বা ভাবছে। এই ভেবে সোফায় বসে পড়ে সুপ্রিয়া। হঠাৎ তার নাকে এলো সেই ফুলের জোরালো গন্ধ। দম বন্ধ হয়ে আসে সুপ্রিয়ার। আজ অদিতির ফেরার কথা। তখন রাত 12:10। অদিতি মেন গেট খোলা আছে দেখে ছুটে গেল সুপ্রিয়ার রুমের দিকে। রুমের দরজা খুলে দেখে সুপ্রিয়ার নিথর দেহ। লাশের চারপাশে ছড়িয়ে রয়েছে রক্ত আর রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুলের ছেঁড়া পাপড়ি। অদিতি থরথর করে কাঁপতে থাকে। সুপ্রিয়াকে জড়িয়ে ধরে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া আসে না। শরীরটা ঠান্ডা, সুপ্রিয়া মৃত। আর কিছু ভাবতে পারছে না অদিতি। তবে কিছুটা হলেও আঁচ করতে পেরেছে আজ সকালের পর। গত সপ্তাহে সুপ্রিয়ার সাথে গৌরবের ব্রেকআপ হয়। সেদিন সুপ্রিয়া অদিতিকে ডেকে বলে এবং ভীষণ কান্নাকাটিও করছিল সে, আর সাথে বেহিসেবে ড্রিঙ্কস আর স্মোকিং। অদিতি থামাতে পারেনি। রাতে গাড়ি করে বাড়ি ফেরার পথে সুপ্রিয়া দারুণ গতিতে ড্রাইভ করতে থাকে। ব্রেকআপের দুঃখ ভুলতে প্রবল নেশায় ডুবে স্পিডে গাড়ি চালিয়ে সে বড় আনন্দ পাচ্ছিল। অদিতিও কিছু বলেন। হঠাৎ কি যেন একটা শব্দ পায় অদিতি। পিছন ঘুরে খেয়াল করে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, কিন্তু গাড়ির স্পিডোমিটার তখন 90 পার করে গেছে। গাড়ি থামিয়ে দেখার কোনো সুযোগ নেই, হয়তো কোনো রাস্তার কুকুর চাপা পড়েছে। এই ভেবে অদিতি দুরন্ত গতিতে ছুটতে থাকা গাড়ির জানলা খুলে সিগারেটে টান দেয়। নেশার পরিবেশ উপভোগ করতে থাকে তারা দুজনে, অথচ তারা জানতেই পারে না সেদিন কোনো পথ কুকুর নয়, বরং ফুটপাতের বাসিন্দা এক ভদ্রমহিলা ও তার ছেলে সেখানে বসেছিল। সেই ভদ্রমহিলা ফুল বিক্রি করে সংসার চালাতো। সেদিন তার অনেক ফুল বিক্রি হয়েছিল এবং অনেক রাত অবধি বিক্রি হয়েছিল, তাই অত রাতেও তিনি রাস্তায় বসে অবশিষ্ট ফুলগুলো গুছিয়ে নিচ্ছিলেন। হঠাৎই এক গাড়ির ধাক্কায় তারা দুজনেই পিষ্ট হয়। গাড়ি বা গাড়ির চালক কারোরই কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নির্মম খবরটা অদিতি আজ সকালেই পেয়েছে। তবে সেই গাড়িটা যে সুপ্রিয়ারই সেটা অদিতি জানতে পারে আজ রাতে, যখন সে নিচে পার্ক করা সুপ্রিয়ার গাড়ির পিছনের চাকায় বিভিন্ন ফুল এবং সাথে শাড়ির এক টুকরো কাপড় ছেঁড়া দেখতে পায়। এসব দেখেই তো অদিতি ছুটে গেল ঘরে, কিন্তু শেষ রক্ষা হলো না। অদিতি আফসোস করতে থাকে, কেন যে সেদিন সুপ্রিয়াকে ড্রাইভ করতে আটকালো না সে। চাইলে তো অদিতি তাকে সামলে নিতে পারত, কিন্তু সেও তো সেই সময়টা এনজয় করছিল। গাড়িটা থামিয়ে দেওয়া উচিত ছিল। এমন নিষ্প্রাপ দুজনকে তারা মেরে ফেলেছে, তারা অপরাধী। এই ভেবে অদিতি কাঁদতে থাকে। এমন সময়
হঠাৎ কলিং বেলের শব্দ আসে। দরজা খুলতেই অদিতি দেখে মেঝেতে পড়ে রয়েছে একগুচ্ছ রজনীগন্ধা। এবার কি তাহলে? এবার শুনবেন মধুবনী। বুঝলেন মুখার্জিদা, ড্রয়িং রুমটা আস্ত একটা জাদুকর করে রেখেছেন যে। অমলবাবু চায়ের কাপ রেখে বিপিন মুখার্জিকে বললেন, বিপিনবাবুর ছবির নেশা। ভারতের বিভিন্ন জায়গা ঘুরে পুরনো ছবি কালেক্ট করা তার শখের মধ্যে অন্যতম। আন্দামান থেকে সদ্য তিনি ওই আদিবাসী ছবিটি নিয়ে এসেছেন। সুতির রুমালের মতো সাইজে একটা কাপড়ে ছবিটি আঁকা। ঘরে প্রায় 150-র উপরে হাতে আঁকা ছবি। কলমকারি, পট্টচিত্র, কালীঘাট, তাঞ্জর, কেরলা মুরাল, চেরিয়াল, রাজপুত, পিচাই, মাইসোর আরো কত প্রকারের ভারতীয় চিত্রকলার নিদর্শন এই ঘরে আছে ফ্রেমবন্দি হয়ে, তা বলাই বাহুল্য। বিপিনবাবুর একটা আফসোস রয়ে গেছে। প্রাচীন ইজিপশিয়ান হাতে আঁকা ছবি থাকলেও ভারতের অন্যতম নিদর্শন মধুবনী ছবি বিপিনবাবুর কাছে নেই। বিপিনবাবু অনেক খুঁজেছেন, তবে মনের মতো মধুবনী তিনি পাননি। চায়ের আসর ছেড়ে অমলবাবু যাওয়ার পর লিয়াকত বিপিনবাবুকে ফোন করেন। লিয়াকত বিপিনবাবুর ব্রোকার। কলকাতার কোনো অকশনে ভালো ছবি এলে কত দাম সব লিয়াকত খবর দেয় বিপিনবাবুকে। আজও নিশ্চয়ই সেই জন্যই ফোন করেছে সে। বিপিনবাবু ফোন ধরে বলে, হ্যাঁ লিয়াকত বলো। জনাব, বক্সার কাছের কাছে একটা অকশন হাউসে 176 বছর পুরনো মধুবনী পেন্টিং এসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র 8,000 টাকায় ওটার রেট ঠিক হয়েছে। জনাব, 5টায় অপশন শুরু। আপনি বললেন। আরে আবার বলার কি, আমি পৌঁছে যাব। ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দাও। ফোন রেখে বিপিনবাবু ঘড়ির দিকে দেখে। সকাল 11টা বাজে। 3টে লাঞ্চ খেয়ে বেরোনো যাবে। কাজের মেয়েকে হালকা কিছু খাবারে রাখতে বলে বিপিনবাবু স্নানে গেলেন। 3:30 নাগাদ ক্যাব বুক করে বিপিনবাবু বেরোলেন। গড়িয়াহাট থেকে 50 মিনিট দেখালেও রাস্তার যে অবস্থা, 1 ঘন্টা লাগলেও অবাক হবেন না। লাগলেও তাই। অকশন হাউসের সামনে পৌঁছতেই বিপিনবাবু দেখলেন লিয়াকত আগে থেকেই পৌঁছে গেছে। কোনো এক অচেনা লোকের সাথে সে কথা বলছে। এই অকশনে বিপিনবাবু আগে আসেননি। লিয়াকত তাকে দেখেই বলে, আদাব জনাব, আপনি তো একেবারে টাইমে এসে গেছেন। তবে একটা গুড নিউজ আছে। ওই যে উনি হচ্ছেন এই অকশন হাউসের মালিক প্রণব বাবু। উনাকে আপনার শখের কথা বলেছিলাম। শুনে ভদ্রলোক তো বেশ খুশি হলেন। বললেন তা উনার যখন এত শখ, তবে পেন্টিং তিনি অকশনে দিয়ে সরাসরি বিক্রি করতে চান। বড় ব্যাপার হচ্ছে দাম সেই 8,000 টাকাই নিবেন আপনার থেকে। সেসব না হয় হবে, আগে পেন্টিংটা দেখি। মালিক ভদ্রলোক পথ দেখিয়ে অকশন হাউসের পিছনের দিকের গোডাউন মতো ঘরটায় নিয়ে এলেন। লিয়াকত বলল, বিপিন বাবু, এই যে আপনার মধুবনী। বিপিনবাবু মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলেন ছবির দিকে। এ ছবি মাত্র 8,000-এ পাবেন? তিনি কি স্বপ্ন দেখছেন? 5 ফুট বাই 5 ফুট পুরনো কাপড়ে ছবিটি আঁকা। ছবিতে লাল শাড়ি পরা এক নারী জঙ্গলের মাঝে বসে রয়েছেন। পায়ের কাছে 2 হরিণ ছানা তার দিকে দেখছে। নারীর এক হাতে একটা মধুর কলসি রাখা। কোলের উপর আর অপর হাতে তুলনায় ছোট একটা মধুর পাত্র থেকে সে নারী মধু ঢেলে নিচ্ছে তার শরীরে। আহ, কি অপরূপ চিত্রকলার নিদর্শন! যেমন চিত্রর নাম মধুবনী,
তেমনই তার কারুকার্য। বিপিনবাবু কিছু না ভেবেই পেন্টিংটা কিনতে চাইলেন। মালিক ভদ্রলোক খানিকটা ইতস্তত করে বিপিনবাবুর নাম ঠিকানা লিখে কোনো অগ্রিম না নিয়েই ছবিটা তার বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। লিয়াকতকে তার কমিশন দিয়ে বাড়ি ফিরলেন বিপিনবাবু। এতদিনে তার কালেকশন সম্পূর্ণ হলো। বন্ধুদের ডেকে তাক লাগিয়ে দেবেন বিপিনবাবু। বাড়ি পৌঁছে দেওয়ালের একটা মাঝ বরাবর স্থান ফাঁকা করে তিনি ছবির জন্য জায়গা করলেন। মালিক বলেছেন কাল সকালে 10টার মধ্যেই ডেলিভারি হয়ে যাবে এবং তখনই তিনি বাকি টাকাটা নিয়ে যাবেন। যদিও তিনি কোনো অগ্রিম নেননি, অর্থাৎ পুরো টাকাটাই তিনি নিয়ে যাবেন তখনই। তাই হয়েও ছিল। যদিও 9:30 নাগাদ ছবি দিয়ে ছবির বাবদ টাকা নিয়ে অকশন হাউসের গাড়ি চলে গেল। বাহ, ছোট স্পটলাইটের আলোয় দারুণ লাগছে কিন্তু ছবিটা। কি উজ্জ্বল তার রং! কি মায়াবী চাহনি নারীর! ছবি লাগিয়ে সকাল বিকেল তা শুধু দেখেই গেলেন বিপিনবাবু। সন্ধ্যাবেলা পাড়ার ক্লাবে উপস্থিত হয়ে বিপিনবাবু অমল আর প্রমথনাথকে বললেন, শোনো, যা একটা ছবি এনেছি না, দেখলে তোর জু বনে যাবে। প্রমথনাথ বলে, তা মুখে বললে কি হবে? দেখতে হবে তো। নিশ্চয় নিশ্চয়, কাল সকালে চায়ের নিমন্ত্রণ রইল তোমাদের। বাকিরাও তাতে সায় দিয়ে রাজি হন। ক্রমশ আড্ডা ছবি থেকে খেলার খবরাখবরের দিকে ঘুরে যাচ্ছে দেখে বিপিনবাবু ঘড়ি দেখলেন। বাবা, রাত 9টা বেজে গেল। না, বাড়ি ফিরতে হবে। বিপিনবাবু প্রস্থান করার কথা তুলতে অমলবাবু বললেন, আরে বিয়ে থাওয়া তো কিছু করলে না, বাড়ি গিয়ে কি ছবির সাথেই গল্প করবে? বিপিনবাবু ক্ষিপ্ত হয়ে বললেন, যা ভাববে। এই বলে বিপিনবাবু বেরিয়ে পড়লেন। কাল ছবি দেখিয়ে যদি ওদের মুখে ঝামা না ঘষে দিয়েছেন বিপিনবাবু, তাহলে তিনি তার নামে কুত্তা পুষবেন। বাড়ি যখন ঢুকলেন তখন রাত 9:15। হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বিপিনবাবু থমকে গেলেন। ঘরে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, ঠিক, মিষ্টি একটা গন্ধ ঘরে মোমো করছে, কিন্তু তা আসছে কোথা থেকে? জানলা খোলা আছে দেখে বিপিনবাবু ভাবলেন নিশ্চয়ই পাশের বাড়িতে কিছু রান্না হচ্ছে, তাই এই গন্ধ। জানলা বন্ধ করে বিপিনবাবু ছবির দিকে চাইলেন। আবার তিনি অবাক হলেন। ছবিটায় কি কিছু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ছবি যখন সকালে বা কাল তিনি দেখেছিলেন, কই নারী মূর্তির শাড়ি তো এরম প্রকার ছিল না, বুক প্রায় পুরোটাই ঢাকা ছিল। কিন্তু এখন যে বুকের কাছটা যেন একটু শাড়ি সরানো বলে মনে হচ্ছে। বিপিনবাবু ভাবলেন, না, মনের ভুল হবে হয়তো। ছবি থেকে চোখ সরিয়ে তিনি ডাইনিং এ গিয়ে খাবার নিলেন। কাজের মেয়েটি রান্না করেই গেছে। ডিনার শেষ করে বিপিনবাবু খানিকক্ষণ খবরের কাগজ উল্টান। আজও তার অন্যথা হলো না। ড্রয়িং রুমের সোফায় বসে ছবির দিকে চোখ পড়তে বিপিনবাবু চমকে উঠলেন। ছবি আবার পরিবর্তন হয়েছে। ছবিতে বসে থাকা নারী মূর্তির বুকের কাপড় এখন মাটিতে গড়াচ্ছে। ছবির নারী মূর্তির উপরাঙ্গে কোনো বস্ত্র নেই। তার উন্মুক্ত স্থল যুগলে যেন কোনোদিনই কোনো বস্ত্র ছিল না। বিপিনবাবুর ঘাম দিতে শুরু করেছে। তিনি ভয়ে হাতের কাছে জলের গ্লাসটা নিতে গিয়ে চোখে অন্ধকার দেখলেন। ব্যাস, আর কিছুই তার মনে নেই। জ্ঞান ফিরল একটা ফোন কলে। প্রমথনাথের ফোন। জড়ানো গলায় বিপিনবাবু ফোন ধরে বলেন, হ্যালো। প্রমথনাথ বলেন, আরে কোথায় থাকো? সকাল থেকে কতবার ফোন করেছি জানো? কেন, কি হয়েছে? আরে ক্লাবের ছোকরাদের দলের ময়ূক বলে যে ছেলেটি ছিল, ওর মা মারা গেছে। আমরা সবাই এসছি, তুমিও এসো। না, আমার শরীরটা ঠিক ভালো নয়, তোমরা থাকো। বেশ, ঠিক আছে, তাহলে তোমার বাড়ির চায়ের আড্ডাটা অন্য একদিন হোক তাহলে।
বলে ফোন রাখলেন প্রমথবাবু। বিপিনবাবুর খানিকক্ষণ পর রাতের কথা মনে পড়ল। তারপর নিজের ঘরের বিছানায় নিজেকে আবিষ্কার করে বিপিনবাবু বুঝলেন নিশ্চয় স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, ঠিক। ড্রয়িং রুমে ঢুকে ছবিতে সব নর্মাল দেখে বিপিনবাবু হাসলেন। পেট গরমের জন্য সব স্বপ্ন দেখেছেন। কাজের মেয়েটাকে একটু মশলা কম দিয়ে রান্না করতে বলতে হবে। তাছাড়া চরিত্র দোষ দেখা দিচ্ছে, ক্লাবে যাওয়া বন্ধ করতে হবে। তিনি ফিরতে যাবেন, পায়ের কাছে চিটচিটে একটা পদার্থ পড়ে থাকতে দেখে অবাক হন বিপিনবাবু। মধু বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আবার পাশে ছোট ছোট পায়ের ছাপ। নিশ্চয়ই বেটা বিড়ালের কাজ। জানলা খোলা পেয়ে বেটার ছেলে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে এই কাণ্ড কারখানা। খানিক সময় মেঝে পরিষ্কার করে বিপিনবাবু স্নানে গেলেন। একটা অদ্ভুত জিনিস বিপিনবাবু লক্ষ্য করলেন। তার গলার বুকে দু একটা জায়গায় আঁচড়ের দাগ। বিপিনবাবু ভাবলেন বিড়ালটি হয়তো করেছে। পাত্তা না দিয়ে বিপিনবাবু স্নান সেরে খেয়ে দিয়ে ভাত ঘুম দেবেন বলে উদ্যত হয়েছেন। এমন সময় তিনি আবার সেই মিষ্টি গন্ধটা পেলেন। কি হচ্ছে এসব? ভাবতে ভাবতে কখন যেমন ঘুম চলে এসে গেছে তিনি বুঝতে পারেননি। চোখ বুজে তিনি শুয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন মনে নেই, কিন্তু ঘুমটা হঠাৎই ভাঙতেই তিনি লক্ষ্য করলেন কে যেন তার মাথার কাছে হাত বোলাচ্ছে। সেই মিষ্টি গন্ধটা আরো বেড়েছে। চোখ খুলতেই যা দেখলেন তাতে হাড় হিম হয়ে গেল বিপিনবাবুর। একটা নারী মুখ তার মুখের ওপরে ঝুঁকে দেখছে তার দিকে। বিপিনবাবু দেখলেন সেই নারী যার ছবি ড্রয়িং রুমে লাগানো। বিপিনবাবু দেখলেন নারী সম্পূর্ণ নগ্ন। বিপিনবাবুর গায়ে কাঁটা দিয়ে উঠতে যাবেন এমন সময় পায়ের কাছে কিছু একটা নড়ে উঠতে চমকে সেদিকে দেখেন। আবার আতঙ্কিত হয়ে পড়লেন বিপিনবাবু। সেই হরিণ ছানা দুটো। বিপিনবাবু ঠোঁটের উপর কিছু একটা ফোঁটা পড়তেই বিপিনবাবু দেখলেন নারীর শরীর থেকে ফোঁটা ফোঁটা মধু তার ঠোঁটে পড়ছে। বিপিনবাবু জিজ্ঞাসা করলেন, কে তুমি? নারী বলে, চুপ, আমার পরিচয় না হয় নাই পেলে। তুমি আমায় কি যত্ন করেই না সাজিয়ে রেখেছ। আমি খুশি হয়েছি খুব, তাই এলাম তোমায় খুশি করতে। বিপিনবাবু চুপ করে চেয়ে রইলেন। নারী আস্তে আস্তে তার মধুতে ভেজা ঠোঁট বিপিনবাবুর ঠোঁটে ঠেকালেন। বিপিনবাবু কেঁপে উঠলেন। বিপিনবাবু মধুর মিষ্টি স্বাদ নিতে থাকলেন। সে জানে বাধা দিয়েও কোনো লাভ হবে না। বিপিনবাবু যেচেই এই মায়াবী প্রেতিনীকে নিজের ঘরে ঠেকে এনেছেন। তার জন্যই এ ছবি এত কম দামে তিনি পেয়েছেন। নারী নিজের মতো করে তার ঠোঁট দিয়ে বিপিনবাবুর ঠোঁটে চুম্বন করতে থাকে। চুম্বনে লিপ্ত বিপিন তখন লক্ষ্য করলেন নারী তার একটা হাত ধরে নিজের বুকের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। বিপিনবাবু চমকে উঠে দেখেন কোথায় কে। নারী তো ছাড়, সেই হরিণ ছানাদেরও কোনো পাত্তা নেই। বিপিনবাবু ভাবলেন স্বপ্নই হবে। উঠে দরজা খুলতে যাবেন এমন সময় তিনি দেখলেন সকালের মতো একই রকম মধু পড়ে আছে মেঝেতে, আর পাশেই ছোট ছোট পায়ের ছাপ। বিপিনবাবু তৎক্ষণাৎ বুঝতে পারলেন রাতে তো তিনি জানলা বন্ধ করেছিলেন, তাহলে তো বিড়াল ঢোকার কথাই নয়। তার মানে কি সেই হরিণ ছানারাই? এবার শুনবেন গাড়ি না ভয়ঙ্করী। প্রায় 8 বছর আগে আমি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি। মডেল ছিল মারুতি সুজুকি সুইফট ডিজায়ার। কালো রঙের 4 সিটার গাড়িটি প্রথম দেখেই পছন্দ হয়ে গেছিল। বেশি কিছু না ভেবে গাড়িটি কিনে ফেলি। প্রতি রবিবার নিয়মিত গাড়ি নিয়ে নন্দন, পার্ক স্ট্রিট, ময়দান ঘুরে বেড়াই।
একদিন প্ল্যান হলো গাড়ি নিয়ে একটু দূরে কোথাও যাব, তবে পরিবার সাথে নিয়েই যাব। কথা মতন দিন ঠিক করে প্রায় ভোর রাতে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাস্তায় কোলাঘাট যখন দাঁড়ালাম তখন প্রায় ভোর 5টা। সকাল সকাল এক কাপ চা পেলে মন্দ হয় না, এই ভেবে কোলাঘাটের একটা দোকান থেকে চা খেয়ে ড্রাইভ করা শুরু করি। আবার দীঘা পৌঁছে আগের থেকে বুক করে রাখা হোটেলে উঠে সেই দিনই যখন সমুদ্র স্নান করে হোটেলে ফিরি, কোনো এক অজানা কারণে হঠাৎই জ্বরে পড়লাম। কলকাতা থেকে এত দূরে এসে জ্বরে পড়লাম, ঘোড়াটা বানচাল হবে এই কথা ভেবে কাউকে কিছু না জানিয়েই বিকালে আবার বেরোলাম সমুদ্র সৈকতের দিকে। হালকা কিছু কেনাকাটি করে রাতে হোটেলে ফিরে কাতরাচ্ছি দেখে বউয়ের বুঝতে অসুবিধা হলো না যে জ্বর এসেছে। তাই প্রায় রাত 1:30 পর্যন্ত জলপট্টি দিতে দিতে দুজনেই কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। এমন সময় প্রায় 3-4টে হবে তখন রাত। হঠাৎই জল তৃষ্ণাতে গলা ফেটে যাওয়ার জোগাড় হয়। পাশ ফিরে বউয়ের দিকে তাকিয়ে দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন। তাই বিরক্ত করব না ভেবে উঠতে যাব, এমন সময় খেয়াল করলাম ঘরের আবহাওয়াটা যেন কেমন একটু বেশি ঠান্ডা লাগছে। এদিকে আমার জ্বর বলে এসিও চালাতে দেয়নি আমার স্ত্রী। বেশ একটি অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তার কারণ বুঝতে পারলাম না। জল খেতে উঠে দেখি একটি বৃদ্ধা আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে রেখেছে জলের গ্লাসটা। অচৈতন্য অবস্থায় মনেও নেই তখন আমি বাড়িতে আছি না হোটেলে। মা জল দিচ্ছে ভেবে জলের গ্লাসটা ধরতে গিয়ে হঠাৎ যেন কিছু ছুঁতে না পেরে পড়ে গেলাম। ব্যাস, তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙাতে দেখলাম জ্বর আর নেই। রাতের কথাও সেরকম একটা মনে ছিল না যে কাউকে বলবো। সেই দিনটা উদয়পুর তালসারি ঘুরে চন্দনেশ্বরে পুজো দিয়ে হোটেলে ফিরতে বেশ রাত হয়ে গেল। সদ্য জ্বর থেকে ওঠার কারণে চোখে ঘুম লেগেই ছিল, তাই শুয়ে পড়লাম। পরের দিন ঠিক সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। মাঝখানে নরঘাটে আমার মাসির বাড়িতে দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে গল্প করতে করতে বিকেল হয়ে যায় এবং যথারীতি আমরা বেরিয়ে পড়ি। একদম সঠিক সময় মনে নেই, কিন্তু তখন প্রায় রাত বললেই চলে। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে চা খেতে দাঁড়াই। চা খেতে খেতে আমার চোখ পড়ে গাড়ির ব্যাক সিটে। যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। একদিন আগে মাঝরাতে দেখা সেই বৃদ্ধা গাড়ির ব্যাক সিটে বসে আছে। চমকে গেলাম। বউকে সেদিকে দেখাতে তার আচরণে যা বুঝলাম সে কিছুই দেখতে পাচ্ছে না। কাউকে কিচ্ছু বললাম না। পরের দিন গাড়ি নিয়ে আমার এক চেনা মসজিদে যাই। সেখানকার মৌলবী বাবা আমায় জানায় এই গাড়িটি এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল এবং পরিবারের সবাই বাঁচলেও বৃদ্ধা মা বাঁচেননি। তারপর থেকে আর একদিনও আমি গাড়িটি চালাইনি। আশ্চর্য ব্যাপার এই যে আজ অব্দি ওই গাড়িটির আমি কোনো খরিদ্দারও পাইনি। এখনো এই লেখাটি আমি লিখছি, গাড়িটার দিকে চোখ পড়ছে, গাটা কেমন শিউরে উঠছে।